এই চলমান প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিত বৃন্দজন, আমি শুরুতেই মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে অনেক দেরিতে হলেও আমরা আগামী দিনগুলোতে একটি শুভ লক্ষণ দেখছি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ইতিমধ্যেই 35 ফুট চালুর জন্য ঘোষণা দিয়েছেন। আমরা আশা করছি যে এই ঘোষণাটি শুধু কালকের মধ্যেই সমাপ্ত থাকবে না, 31 জুলাই পর্যন্ত এটা কন্টিনিউ করবে। আমরা এই জন্য এটা আশা করছি যে প্রধান বিচারপতি মহোদয় এই ঘোষণার মাধ্যমে একটি বিষয় আবারও প্রকাশ হবে, একেবারে এস্টাবলিশড হলে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের যে ভার্চুয়াল আইন করা হয়েছিল কোর্ট পরিচালনার জন্য, সেই ভার্চুয়াল সুবিধাটা নিয়ে এই কোর্টগুলো আরো আগে পরিচালনা করা সম্ভব হবে। অনেক দেরিতে হলো, দায়িত্বশীলদের উদয় হয়েছে। কারণ হচ্ছে যে একদিকে যেমন ভুক্তভোগী আইন বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না, তেমনি সারা দেশে আমরা বার কাউন্সিল এটিকেটে এটা শিখেছি যে আমরা যারা আইনজীবী আছি কেবলমাত্র এই পেশা ছাড়া আমরা কেউ অন্য পেশার সাথে জড়িত না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই একটি পেশায় আমরা থেকে আজকে সেই পেশায় আমরা একটি অকার্যকর অবস্থার মধ্যে আছি, অথচ কার্যকর ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে আছে। আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে নিবেদন করব যাতে করে আজকের যে ঘোষণাটি, কালকে যে ভার্চুয়াল কোর্টগুলি পরিচালনার জন্য সুযোগ দেওয়া হয়েছে, যে ঘোষণা এসেছে, এই ঘোষণাটি 31 জুলাই পর্যন্ত কন্টিনিউ করবে। একটি বিষয় আমরা খুব বিনয়ের সাথে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বছরের শুরুতে যে ক্যালেন্ডারটি হয়েছিল, সুপ্রিম কোর্ট ক্যালেন্ডার যেটি হয়েছিল, সেই স্ট্রাকচারটা এখন আর নাই। নাই বলতে আমরা এটা বোঝাতে যাচ্ছি যে এমনিতেই 2 সপ্তাহ কেন, তার চেয়ে বেশি সময় এই লকডাউনের কারণে বন্ধ চলে গেছে। সো আমরা আশা করব যে কোনো প্রকার বন্ধ বা ছুটিকে আমলে না নিয়ে আজকে ঘোষিত যে কোর্টগুলি আছে এই কোর্টগুলো আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। অনওয়ার্ডস বাকি যে কোর্টগুলো এখনো ঘোষণা করা হয়নি, বিশেষ করে মোশন কোর্টগুলো, সেই কোর্টগুলোর জন্য ঘোষণা করে দিয়ে বিচার প্রার্থী মানুষের একটি স্বস্তির খবর দিলেন। একই সাথে বিচার সাথে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ আইনজীবী এবং আইনজীবী সহকারী তারা যেন প্রাণে বেঁচে যান, সেই ব্যবস্থা প্রধান বিচারপতি মহোদয় করবে। আমরা এই একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। আমরা এই করোনায় আমরা পার্শ্ববর্তী দেশে, হ্যাঁ, যদি শুধু ইন্ডিয়ার কথাই ধরি, যদি ভারতবর্ষের কথাই ধরি, শুধু এই ভারতবর্ষ এই আরো খারাপ অবস্থা ছিল। আজকে আমরা যে চিত্র প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাচ্ছি, এর চেয়ে খারাপ অবস্থা ছিল সেখানে, কিন্তু সেই অবস্থার মধ্যে কোর্ট একদিনের জন্য বন্ধ হয়নি। এবং আরো একটি ভালো পরিচয় হয়েছে, অ্যাপিলেট ডিভিশন গত 2 সপ্তাহ নিয়মিত কোর্ট পরিচালনা করে আসছে। তার মানে হচ্ছে যে এই সকল সিচুয়েশনের মধ্যে আমরা ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টে ইউজ করে কোর্ট পরিচালনা করতে পারি। আমরা আশা করছি যে শুভ সূচনা মাননীয় প্রধান বিচারপতি মহোদয় করেছেন, এটা কন্টিনিউ করবেন। কারণ এই সিচুয়েশনের মধ্যে আমাদেরকে চলতে হবে। করোনা কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা সেটা আমরা জানি। এই বাধাকে অতিক্রম করতে হবে এবং সেই ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে আছে। অনেক দেরিতে হলো যেই শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আমাদের নিবেদন থাকবে যে এই শুভ সূচনা যেন কন্টিনিউ করে, কোনো কারণেই এটা যেন বন্ধ না হয়। ধন্যবাদ মাননীয় প্রধান বিচারপতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব পারভেজ হোসেন আপনার চিন্তিত বক্তব্য প্রদানের জন্য। কবি জীবনানন্দ দাশ একবার এক কবিতায় লিখেছিলেন, পৃথিবীর আজ খুব ভয়ানক অসুখ হয়েছে। আমি জানি না জীবনানন্দ দাশ অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন কিনা যে এরকম ভয়ানক অসুখ হবে। আমার কাছে মনে হচ্ছে আমাদের বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের করোনার চেয়েও ভয়ানক অসুখ হয়েছে নিষ্ক্রিয় থাকা, নির্বিকার থাকা। আমরা আশা করব তাদের ঘুম ভাঙবে। এখন সার্বিক বিষয়ে আমরা সংক্ষেপে বাট আলোকপাত করে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট বারের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, সহ সম্পাদকের দায়িত্ব পালনও যিনি করেছেন, আমাদের সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আইনজীবীদের আন্দোলন সংগ্রামের অকুতোভয় নেতা জনাব ABM রফিকুল হক তালুকদার রাজা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞ সিনিয়র আইনজীবী বৃন্দ এবং আমার আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে এই লাইভে আমরা উপস্থিত হয়েছি। আমি বলতে চাই যে সুপ্রিম কোর্ট যে 1 জুলাই থেকে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন 1 জুলাই থেকে লকডাউনের কারণে টোটালি বন্ধ হয়ে যায়। আগামীকালকে আমরা যা শুনতে পেরেছি যে 37টি কোর্ট, 37টি বেঞ্চ আগামীকালকে বসবেন এবং বিচার কার্যক্রম, তারা আগামীকালকে 37টি বেঞ্চ বিচার কার্যক্রম চালাবেন। আমরা বলতে চাই যে ভার্চুয়ালি 30 জুন পর্যন্ত 58টি বেঞ্চ
ভার্চুয়ালি চালু ছিল এবং আগামীকালকে 37টি কোর্ট ভার্চুয়ালি চালু হবে। 18 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের যে ভ্যাকেশন, এবং তার জন্য আমরা কয়েকদিন আগে একটা সার্কুলার আমরা দেখেছি যে 18 থেকে 31শে জুলাই 4টা সিঙ্গেল বেঞ্চ চালু থাকবে। তা আমরা মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই, আপনার প্রতি আমাদের অনুরোধ, আগামীকালকে যে 37টি বেঞ্চ যে চালু হবে, এই 37টি বেঞ্চ যেন 18 তারিখ থেকে 31শে জুলাই এই অব্যাহত যেন থাকে। আমরা বলতে চাই যে শারীরিক কোর্ট এখন প্রয়োজন যদি মনে না হয়, আমরা তার জন্য দাবি করব না, ভার্চুয়ালি যেন এই কোর্টগুলো যেন চালু থাকে। যেহেতু রেগুলার কোর্ট আমরা করতে পারিনি, বিচার প্রার্থীরা এবং আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব এবং বিচার প্রার্থীরাও তাদের যে ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হয়েছে, তাই এই বন্ধকালীন এই যে ভ্যাকেশন সময়ে যেন এই কোর্টগুলো চালু থাকে। আমরা এই বিষয়ে আমাদের বারের যারা সাবেক প্রেসিডেন্ট তাদের সঙ্গে আমরা নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জনাব মইনুল হোসেন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জনাব আমিরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন স্যার সহ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। সিনিয়র অ্যাডভোকেট জনাব এজে মোহাম্মদ আলী স্যারদের সাথে আমরা কথা বলেছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। আমরা ওনাদেরকে বলেছি আজকে আইনজীবীরা এবং বিচার প্রার্থীরা তারা যে সমস্যার মধ্যে আছেন, তার জন্য আপনারা যারা সিনিয়র অ্যাডভোকেট, যারা বারের সাবেক সভাপতি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অন্ততপক্ষে আগামীকালকে যে ফুল কোর্ট যখন বসবে 9টার দিকে আপনারা মেনশন করে আমাদের সাধারণ আইনজীবীদের যে অভিপ্রায়, সাধারণ আইনজীবীদের যে বক্তব্য, সেগুলো আপনারা একটু ভার্চুয়ালি মেনশন করে আইনজীবীদের কথা একটু বলেন। আমাদের সঙ্গে অনেক সিনিয়র আইনজীবী যারা সাবেক সভাপতি, বিশেষ করে ব্যারিস্টার মইনুল হোসেন স্যার, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার, ওনারা বলেছেন যে আমরা মেনশন করব, এবং খন্দকার মাহবুব হোসেন স্যার সহ। তা আমরা মনে করি আজকে আইনজীবীদের এবং বিচার প্রার্থীরা যে একটা দুর্দশার মধ্যে আজকে আছেন, সেদিকে মাননীয় প্রধান বিচারপতি বিশেষ দৃষ্টি রাখবেন। আর আমরা সকলেই জানি যে আমাদের ভার্চুয়াল অ্যাক্ট 2020 যেটা আমাদের বলবৎ আছে, যখন এই ধরনের পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে যখন কোর্ট চালানো সম্ভব নয়, ট্রায়াল চালানো সম্ভব নয়, তখনই এই ভার্চুয়াল অ্যাক্ট আমরা ব্যবহার করতে পারি। আমাদের বিচার অঙ্গন যারা আমাদের মাননীয় প্রধান বিচারপতি আছেন, উনি ভার্চুয়াল অ্যাক্টের মাধ্যমে ভার্চুয়ালি কোর্টগুলা চালু রাখতে পারে। আমরা দেখেছি করোনা লকডাউনের সময় যে সরকার, বাংলাদেশ সরকার যে লকডাউন ঘোষণা করেছেন, প্রথম দিকে সরকারি অফিস আদালত, সরকারি অফিস বন্ধ থাকলেও একটা পর্যায়ে ঘোষণা আসছে যে ভার্চুয়ালি যেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা যেন ভার্চুয়ালি তাদের অফিস যেন চালায়। আমরা এই ভার্চুয়ালি যে কোনো পরিস্থিতিতে, এই কোভিড-19 করোনার যে পরিস্থিতি, এটা খুব তাড়াতাড়ি যে এর সমস্যার সমাধান হবে সেটা আমরা বলতে পারি না, কারণ আমাদের এখন পর্যন্ত যে টিকার যে পার্সেন্টেজ সেটা অত্যন্ত নগণ্য, এবং এখানে যেই জায়গায় আমার মনে হয় যে 50% লোক যদি টিকার আওতায় না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে আমাদের যে সমস্যা এটা আমরা মনে করি যে দীর্ঘদিন থাকবে। এই কোভিড-19 লকডাউন যাই থাকুক, ভার্চুয়ালি যেন বিচার অঙ্গন যেন ভার্চুয়ালি খোলা থাকে। আপনি মাননীয় প্রধান বিচারপতি বারবার আপনি বলেছেন, বিভিন্ন প্রোগ্রামে বলেছেন, সাংবিধানিক আদালত কখনো বন্ধ থাকতে পারে না। আমরা আপনার সেই কথা আমরা কয়েকদিন আগেও আমরা দেখেছি, অনেকগুলা কোর্ট আপনি ভার্চুয়ালি 58টা কোর্ট আপনি জুন পর্যন্ত, 30শে জুন পর্যন্ত চালু রেখেছেন। আগামী কালকেও যেহেতু 37টি কোর্ট থাকবে, ভার্চুয়ালি চলার সক্ষমতা আছে, তাহলে 18 তারিখ থেকে 31শে জুলাই যে আপনি পূর্ব যে ঘোষণা দিয়েছেন 4টা সিঙ্গেল বেঞ্চ, সেই 4টা সিঙ্গেল বেঞ্চ চালু না রেখে আপনি এই কোর্টগুলাই যেন চালু থাকে, আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
আমাদের সিনিয়র আইনজীবীদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং আজকে আমরা যে সিনিয়র সাবেক সভাপতিদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেহেতু আমাদের কথা দিয়েছেন আগামীকালকে ওনারা মেনশন করবেন, এবং আমরা যেহেতু আমাদের প্রেসিডেন্ট নেই, বারের সেক্রেটারি সহ বারের যে অন্যান্য যারা নেতৃবৃন্দ কর্মকর্তারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা মাননীয় প্রধান বিচারপতিকে লিখিতভাবে আপনারা আমাদের যে সাধারণ সদস্যদের যে অভিপ্রায় আপনারা জানান। আমার মনে হয় যদি ভালোভাবে আপনারা জানান, তখন প্রধান বিচারপতি অবশ্যই সেই আইনজীবী এবং বিচার প্রার্থীদের দিকে দৃষ্টি রেখে এই আগামীকালকের যে কোর্টগুলা অন্তত জুলাই 31 জুলাই পর্যন্ত উনি অব্যাহত রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আমাদের নেতা জনাব ABM রফিকুল হক তালুকদার রাজা সাহেবকে তার বিদগ্ধ মতামত দেওয়ার জন্য। আমরা আমাদের ফেসবুক লাইভের একেবারে শেষ পর্যায়ে আমাদের আহ্বায়ক সাহেব বলবেন। তার আগে আজকে আরো একটি নোটিফিকেশন মাননীয় প্রধান বিচারপতি জারি করেছেন, যেটি অত্যন্ত আশাব্যঞ্জক, এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি বাস্তবতা অনুধাবন করতে পেরেছেন। সমস্ত জেলা কোর্টগুলো, সমস্ত জেলা ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট সহ সকল কোর্টে হাজিরের ক্ষেত্রে উনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন। আইন যেটা আমাদের নেতা জনাব রাজা আইনটা বললেন, উনি বলেছেন যে পেন্ডিং ট্রায়াল যেগুলো আসামিরা জেলে আছে কিন্তু জামিন চায়, সিআরমিস বা অন্যান্য বা রিমান্ডের ক্ষেত্রে, এটা আসামিকে প্রিজন ভ্যানে করে আনতে হবে না জেলখানায়, জেলখানা থেকে কোর্ট জেলখানায় লিঙ্ক দেওয়া হবে, ওখানে আসামি জেলারের কক্ষে বসে দেখবে। কাজে আমরা মনে করি সেই হিসাবে ইতিমধ্যেই আমাদের 2-3টা বিজ্ঞ বেঞ্চ আগাম জামিন ওইভাবেই শুনেছেন তারা, এবং আগাম জামিনও খুব জরুরি এখন অন্যান্য মামলার পাশাপাশি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতিকে এগুলো অবগত করানো হয়েছে এবং উনি যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছেন। কারণ একটি কথা বলে আমি আমাদের আহ্বায়ক সাহেবকে অনুরোধ জানাবো তার বক্তব্য দেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা রাষ্ট্র সচল কিনা তা বোঝার জন্য 2টা বিষয় খুব জরুরি। পার্লামেন্ট আইন প্রণয়ন করবে 2 মাস পর পর বসে। আপনারা দেখেন কঠোর করোনার মধ্যেও বা কঠোর বিধিনিষেধের মধ্যেও 60 দিনের বাধ্যবাধকতা কিন্তু সংসদ অ্যাভয়েড করতে পারে না, কোন অবস্থাতেই তারা বসেছে চরম সন্ধিক্ষণ। আর নির্বাহী বিভাগ যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে, এবং বিচার বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে, এই 2টি বিভাগ কখনো ইনঅ্যাক্টিভ থাকতে পারবে না, তাহলে রাষ্ট্র সচল থাকবে না। আমরা যার জন্মশতবার্ষিকী পালন করছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী করছি, সেইখানে আমাদের এই সংবিধানের ম্যান্ডেট নির্বাহী বিভাগ কাজ করবে, কন্টিনিউয়াস করছে নির্বাহী বিভাগ, প্রয়োজনে করুক অপ্রয়োজনে করুক গ্রেপ্তার করবে নির্বাহী বিভাগ, মনে করলে গ্রেপ্তার করবে অনেককেই। সেটা যথার্থ হয়েছে কিনা এটা দেখবে বিচার বিভাগ। এটাই বঙ্গবন্ধু কর্তৃক গঠিত সংবিধানে আছে, যেখানে সবাই মিলে সংবিধান করেছিল। কাজে সেখানে নির্বাহী বিভাগ সচল থাকবে, বিচার বিভাগ বন্ধ থাকবে, এটা কখনোই হতে পারে না। আমি খুব সাধারণ কথাটা আবারও সবাইকে অনুধাবন করাচ্ছি, এবং আমি আমার বাড়ির বিজ্ঞ সদস্যদের করজোরে অনুরোধ করছি যে অব্যক্ত বেদনাকে বাইরে প্রকাশ করেন। আমরা যদি নীরবে নীরবে কাঁদি, আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমাকে কেউই বলেনি যে 80%-এর নিচে বারের বিজ্ঞ সদস্যরা এফেক্টেড হয়নি এই ঘটনা। কিন্তু আপনাদের সরব হতে হবে। আমরা যদি এই ভূমিকা থাকে, এরকম ভূমিকা 71-এ থাকলে দেশ স্বাধীন হতো না। কাজে আমি করজোরে অনুরোধ করি আপনারা এসে আমাদেরকে উদ্যোগ নেন, নেতৃত্ব দেন। আমরা কোর্ট খোলা রাখতে চাই করোনার মধ্যে ভার্চুয়াল অনুযায়ী, পরের সুযোগ বুঝলে তখন শারীরিক হবে। এখন সবার আমাদের ফেসবুক লাইভের সংক্ষিপ্ত বক্তব্য এবং আগামী দিনের কর্মসূচির ব্যাপারে বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্ট বার বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী, আমাদের সংগঠনের আহ্বায়ক। আমি যে কথাটা বারবার বলতে গর্ববোধ করি যে আমরা যে হিরোদের নিয়ে আজকে সুবর্ণ জয়ন্তী পালন করছি, তাদেরই একজন জীবন্ত হিরো 71-এর বীর মুক্তিযোদ্ধা জনাব শাহ আহমেদ বাদল। ধন্যবাদ। সংবিধান সংরক্ষণ কমিটির আজকের লাইভ প্রোগ্রামে আমরা সারাদিন আজকে বিশেষ করে ভার্চুয়াল আদালত খোলার ব্যাপারে ইতিপূর্বেকার সংগ্রামের অংশ হিসাবে আজকে সারাদিনেই আমরা
আজকে কাজ করেছি, বিশেষ করে আমার দুর্ভিক্ষ সহকর্মী জনাব সৈয়দ মামুন মাহবুব, জনাব রফিকুল তালুকদার রাজা, ডক্টর শাফিউর রহমান, অ্যাডভোকেট ইসমাইল মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিভিন্ন আইনজীবীদের নিয়ে আমরা সাবেক সভাপতি, বাংলাদেশের বরেণ্য আইনজীবী, চিন্তাবিদ ব্যারিস্টার মইনুল হোসেন, জনাব ব্যারিস্টার এম আমিরুল ইসলাম সাহেব, খন্দকার মাহবুব হোসেন সাহেবের সাথে আমরা আলোচনা করেছি। আজকে আমার বিজ্ঞ 2 সহকর্মী ইতিমধ্যে এবং 3 সহকর্মী তারা ভার্চুয়াল আদালতে, বিশেষ করে রিসেন্টলি আমাদের মাননীয় প্রধান বিচারপতির বিশেষ করে যে সর্বশেষ অ্যানাউন্সমেন্ট সেটা নিয়ে আপনাদের সামনে তাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি আজকে আমার অন্যান্য সহকর্মীর সাথে মাননীয় প্রধান বিচারপতিকেই আমি ধন্যবাদ ইতিপূর্বে জানিয়েছি, ধন্যবাদ আমার জানাতে হয়, কারণ মাননীয় প্রধান বিচারপতি আজকে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে আজকে বলতে হয়, প্রতি মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সিদ্ধান্তটা কি? আদালত খুলবে কি খুলবে না। ভার্চুয়াল অ্যাক্ট, নিয়মিত আদালত বন্ধ রেখে যখন ভার্চুয়াল আদালত এখানে খোলা হয়েছে, সকালে একরকম সিদ্ধান্ত, দুপুরে আর একরকম সিদ্ধান্ত। বাংলাদেশের 60,000 আইনজীবী এবং লিটিগেন্ট পিপল, 18 কোটি মানুষের সাংবিধানিক অধিকার কিভাবে গত 1.5 বছর পর্যন্ত বিভিন্নভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা মনে হয় কোনো জায়গার মধ্যে বলার কোনো সুযোগ আমরা এখানে পাইনি। আমরা চিৎকার করেছি, বাংলার প্রতি প্রান্তরে আইনজীবীরা কান্না করেছে, পারিবারিক জীবনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে জীবন অনেকের বিপন্ন হয়েছে, অনেকে পেশা বদল করে ফেলেছে, কিন্তু আমরা এটার কোনো প্রতিকার, সুষ্ঠু প্রতিকার এখানে পাইনি। গতকাল দেখলাম যে হঠাৎ করে আজকে আগামীকাল মাত্র একদিনের জন্য ভার্চুয়াল আদালত এখানে খোলা হয়েছে। যাক, যে কোনোভাবে হোক মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে সংবিধান সংরক্ষণ কমিটি বিভিন্ন চিঠিপত্র এবং গতকালকে আমরা এখানে বড় আকারে আমরা এখানে সভা করেছি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে নিয়ে, এবং স্বাস্থ্যবিধি মেনেই আমরা সে সভা করেছিলাম, এবং সংবিধান সংরক্ষণ কমিটির দাবির প্রতি আমি মনে করি ন্যূনতম ভাবে মাননীয় প্রধান বিচারপতি উপলব্ধি করতে পেরেছেন। তিনি ইতিমধ্যেই আমাদের ভার্চুয়াল আদালত 37টা কোর্ট খোলার তিনি অনুমতি দিয়েছেন। আমি ধন্যবাদ দিয়ে আজকে আত্মতুষ্টিতে আমি ভুগতে চাই না। মাননীয় প্রধান বিচারপতি ইতিমধ্যে তিনি নিশ্চয় উপলব্ধি করেছেন যে সাবকন্টিনেন্টে পৃথিবীর কোথায়ও সাংবিধানিক আদালত কোন রাষ্ট্রের এখানে বন্ধ নেই। খোদ নেপাল একটা ছোট্ট রাষ্ট্র, while the nation was suffering political crisis, যখন গণতান্ত্রিক ক্রাইসিস দেখা দিয়েছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনও আদালত সেখান মধ্যে ক্রিয়াশীল ছিল বলে জাতির ক্রাইসিস থেকে তারা সেখান মধ্যে মুক্তি পেয়েছে। পাকিস্তান, ভারত সহ অন্যান্য রাষ্ট্রের মধ্যে একমাত্র রাষ্ট্রের 3টা অঙ্গের মধ্যেই কোনো অঙ্গেই ওখানের মধ্যে বন্ধ, সেখানে কোনো পৃথিবীর কোনো দেশের মধ্যে ছিল না। সাংবিধানিক আদালত এখানে বন্ধ করে একমাত্র বাংলাদেশ, আর বাংলাদেশের হতভাগ্য নাগরিক, যে দেশটা জন্ম হয়েছে 1 সাগর রক্তের বিনিময়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশটা আমরা এখানের মধ্যে মুক্ত করে একটা স্বাধীন জাতি হিসেবে আমরা বিশ্বের মানচিত্রে এখানে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে সবচেয়ে বুক ফাটা চিৎকার করে আসতে আমরা আজকে আমাদের এখানের মধ্যে আজকে আমাদের সাংবিধানিক অধিকার আজকে আমরা বিভিন্নভাবে 18 কোটি মানুষ তার সাংবিধানিক অধিকার থেকে এখানে বারবার এখানে বঞ্চিত হয়েছে। আমার বন্ধুরা এখানের মধ্যে বক্তব্য রেখেছেন, আইনজীবীরা অধীর আগ্রহে শুধু অপেক্ষা নয়, আজকে বুক ফাটা চিৎকার করে বলছে আমাদের আদালত খুলে দেন।
ভার্চুয়াল আদালত খুলে দিন, যেখানে লিটিগেন্ট পিপল তাদের সাংবিধানিক, তাদের আইনগত অধিকার তারা সেখানে চর্চা করতে পারে। একদিকে নির্বাহী বিভাগ গণহারে মানুষকে গ্রেপ্তার করেছে এবং কিভাবে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। একদিন আইনজীবী নয়, যারা এখানে এই সমস্ত আউটডেটেড ব্যাকডেটেড যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে বিচার বিভাগের কাদের উপর বন্দুক রেখে মানুষের অধিকারকে খর্ব করার অপপ্রয়াস করেছেন, একদিন না একদিন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আমি আজকে এই ক্ষোভ দুঃখগুলো আমাদের সাবেক এই বারে যারা নেতৃত্ব করেছেন, জনাব ব্যারিস্টার মনিরুল হোসেন, জনাব এম আমিনুল ইসলাম সাহেব, খন্দকার মাহবুব হোসেন সাহেবের সাথে আলোচনার কালে তারা উপলব্ধি করেছেন আগামীকালকেই তারা অ্যাপিল ডিভিশনে মাননীয় প্রধান বিচারপতির সামনে তারা মেনশন করে এই ভার্চুয়াল আদালতের যাতে কোনোভাবে এখানে বন্ধ না হয়, এটাকে যাতে কন্টিনিউ একটা বিষয়টা মেনশন করবেন। এবং সেই প্রেক্ষিতে যদিও মাননীয় প্রধান বিচারপতি সাহেব 37টি আদালত খুলে দিয়েছে, আমি মনে করি এখানে সাংবিধানিক ভার্চুয়াল আদালত 57টা কোর্ট যেটা যেগুলি আছে সবগুলো এগুলি খুলে দিতে হবে। এগুলি ভার্চুয়াল আদালতে কোনোভাবে এগুলি করোনার সাথে সম্পৃক্ত না। অন্যরা উপহাস করে বলে এগুলি হলো মক্তব্য সিদ্ধান্ত। কার স্বার্থে, কিসের কারণে এই সমস্ত আদালতগুলো বন্ধ করে রাখা হয়েছে? যেখানে গ্রেপ্তার বন্ধ হয় নাই, আগাম জামিন কিভাবে আগাম জামিনকে এখানে বন্ধ করে রাখা হয়েছে? আমি মনে করি এখানে আমাদের সাংবিধানিক অধিকার এখানে কোনোভাবে এখানে লঙ্ঘিত করা যাবে না। অথচ এই কথাগুলো আজকে বলার কথা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমাদের বার কাউন্সিল, যারা বারবার এখানে ভোট নিয়ে নির্বাচিত হয়ে আজকে আইনজীবীদের এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান হয়ে নিয়ে মুখ বধির হয়ে শুধু নিজেদের স্বার্থ এখানে বাস্তবায়ন করেছে। তাদেরকে একদিন না একদিন এটা জবাব দিয়ে দিতে হবে। শুধু আগামী নির্বাচন নয়, কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। যে অমানবিক আচরণ আইনজীবীদের এবং এদেশের মানুষের সাংবিধানিক অধিকারের সাথে করেছে, তারা কোনোভাবে এখানে ভয়েস রেজ না করে, আদালত মানে বার এবং বেঞ্চ, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যখন মুখ বধির এবং নির্বাক থাকেন, তখন এখানে স্বাভাবিকভাবে এক পেশে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আজকে আমরা সারাদিন আজকে এই বিষয় নিয়ে তদবির এবং বিভিন্নভাবে সকলের সাথে যোগাযোগ করে আজকে আমরা এই লাইভ প্রোগ্রামে এসেছি। আশা করি এই ভার্চুয়াল আদালত শুধু 37টি নয়, সমস্ত ভার্চুয়াল আদালতগুলো, কারণ মামলার জট পাহাড় পরিমাণ হয়েছে। একটা অকার্যকর রাষ্ট্র তখনই হয় যখন সেই দেশের মধ্যে কোনো বিচার বিভাগ এখানে থাকে না, বিচারালয় থাকে না। মানুষ আজকে অধিকার হারা, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আজকে সংবিধান সংরক্ষণ কমিটির অভ্যুদয় ঘটেছে। অনেকে বলে যে আপনাদের লিগ্যাল লেজিটিমেসি আপনাদের তো আছে। নাও দি এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি প্লেইং অ্যাজ এ ডিফেক্টিভ লিডারশিপ, সমস্ত আইনজীবীদের পক্ষে দি অ্যাসোসিয়েশন রেজ দেয়ার ভয়েস। এবং যতদিন পর্যন্ত এদেশে গণমানুষের অধিকারের এখানে লঙ্ঘিত হয়েছে, সংবিধান সংরক্ষণ কমিটি সোচ্চার কণ্ঠে এখানে প্রতিবাদ করেছে। কোথায় আমাদের অ্যাটর্নি জেনারেল, কোথায় আজকে বার কাউন্সিল, কোথায় আমাদের আজকে বার অ্যাসোসিয়েশন গুলো? আমি আগে বলেছি একদিন না একদিন তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আমি আজকে আমার বিজ্ঞ সহকর্মীরা তাদের বক্তব্য, তারা মাননীয় প্রধান বিচারপতিকে তারা এখানে ধন্যবাদ জানিয়েছেন। আমিও ধন্যবাদ জানাবো যদি সমস্ত যে ভার্চুয়াল অ্যাক্টের অধীনে সমস্ত আদালতগুলো ধারাবাহিকভাবে এই সমস্ত ছুটিছাটা এগুলি সংকুচিত করে সমস্ত আদালতগুলো খোলা রেখে মানুষের সাংবিধানিক অধিকার এখানে পুনঃপ্রতিষ্ঠাতে এখানে করে এবং মানুষের বিচারালয়ের মানুষের ন্যায় বিচার প্রত্যাশা যাতে প্রতিপালিত হয় এই ব্যবস্থা ইনশাআল্লাহ করবে। আর সমস্ত কোর্ট চালু না করলে 17/7/2000
21 তারিখে এই সংবিধানের সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বহুত আমাদের বুক আজকে মাটিতে লেগে গেছে। আইনজীবীদের এখন আর জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের সর্বশেষ অস্তিত্ব রক্ষার জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে সমস্ত আইনজীবীদের নিয়ে আগামী 17/7/2021 তারিখে আমরা জাতীয় প্রেস কনফারেন্সে জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স মাধ্যমে আমরা আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, আগামী 18 জুলাই যদি দাবি পূরণ না হয়, আমাদের এই দাবি যদি পূরণ না হয়, আমরা প্রধান বিচারপতি বাসভবন অভিমুখে আমরা সমস্ত আইনজীবীদের ক্রিয়াশীল সমস্ত আইনজীবীদেরকে নিয়ে আমরা প্রধান বিচারপতি বাসভবন অভিমুখে আমরা পদযাত্রা আমরা করব। সমস্ত বাংলাদেশের মানুষ আমাদের এই অধিকার, তাদের অধিকার আদায়ের প্রশ্নে আইনজীবীদের আন্দোলনকে সমর্থন জানাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সমস্ত আইনজীবীদের পক্ষে সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আমরা যে ভয়েস রেজ করেছি, আমি মনে করি এই ভয়েসের সাথে আজকে 60,000 আইনজীবী আজকে সকলে এক এবং ঐক্যবদ্ধ। সকালে আর সর্বশেষ আমি এটা বলতে চাই, এই যে করোনার এই যুদ্ধের ভয় আর বাংলার মানুষকে এখানে দেখে লাভ নেই, আইনজীবীদেরকে দেখে লাভ নেই। কারণ টিকাই হলো এটার অনলি রেমেডি। লকডাউন এটা একটা ভূতা অস্ত্র, এটা কায়েমের স্বার্থবাদী রক্ষার একটা অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা মানুষের জীবন রক্ষার এইটা কোনো অস্ত্র নয়। সেই কারণে টিকা না দিয়ে আইন আদালত বন্ধ করে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, মানুষের অধিকারকে পদদলিত করে এটা বেশি দিন এই ভূতা অস্ত্র আর চালানো যাবে না। সেই কারণে আমাদের সমস্ত কর্মচারী, সমস্ত আইনজীবীদের আগামী 1 সপ্তাহের মধ্যে যারা টিকা দেয়নি তাদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সকল সুপ্রিম কোর্টের স্টাফদেরকে টিকার ব্যবস্থা করতে হবে। গত 1.5 বছরে এই পদক্ষেপ নেওয়া হয় নাই। হালুয়া রুটির ব্যবস্থা হয়েছে কিন্তু টিকা দেওয়ার ব্যবস্থা হয় নাই। মেগা প্রজেক্ট বুঝি না, চুরি ডাকাতি বুঝি না, স্বাস্থ্য অধিদপ্তর বুঝি না। আইনজীবীদের, দেশের মানুষের এই জীবন মান রক্ষার জন্য টিকার ব্যবস্থা এখানে করতে হবে। আমি আমাদের সর্বশেষ বক্তব্য হয়েছে এখানে সমস্ত জরুরি পরিষেবা এখানে তালিকা দিয়েছি। সংবিধানের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে বিচার বিভাগ। এই কাজে নিযুক্ত আমাদের আইনজীবীদের আজ পর্যন্ত এখানে জরুরি পরিষেবার মধ্যে এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই। পুরা বিচার কার্যের সাথে সম্পৃক্ত সকল কার্যক্রমকে জরুরি পরিষেবার মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে মাননীয় প্রধান বিচারপতি আপনি নির্দেশ করুন এটা যাতে জরুরি পরিষেবার মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বিজ্ঞ সহকর্মীদের বক্তব্য আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা সকল আইনজীবীরা এক এবং ঐক্যবদ্ধ আছি। আমরা জানি আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে 60,000 আইনজীবী, 18 কোটি মানুষের লিটিগেন্ট পিপলদের আজকের অধিকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ মাননীয় প্রধান বিচারপতি আপনি যে সিদ্ধান্ত আজকে নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে আপনি পিছপা হবেন না। বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ জানিয়ে আপনি ভার্চুয়াল আদালত আপনার অব্যাহত ভাবে আপনি খুলে আইনজীবী এবং লিটিগেন্ট পিপলদের অধিকার, সাংবিধানিক অধিকার আপনি নিশ্চিত করবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আপনাদেরকে আগামী কর্মসূচিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।